এবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIN এর স্টুডিও ও কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে তাদের এমন আক্রমণের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের আকাশে নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর আশপাশের বন্দর, স্থাপনা এবং দেশটির 1/3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা জবাবে ইরান হাইফা রিফাইনারি, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে। এতে দুদেশে বাড়ছে হতাহতের সংখ্যা। উত্তেজনা প্রশমনে বিশ্ব নেতারা দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে পরাস্ত করতে নতুন কৌশলে ইসরায়েল। টানা কয়েকদিনের সংঘাতের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে নেতানিয়াহু ইরানিদের উস্কে দিচ্ছে তাদের সরকারের বিরুদ্ধে এক হওয়ার জন্যে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র বর্ষণের মাধ্যমে চাইছে ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়াতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশই চাইছে জনগণের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে। এদিকে সংঘাত নিয়ে সবশেষ খবর জানিয়েছে দুপক্ষই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সাথে তারা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এতে সংস্থাটির গোয়েন্দা প্রধান কাজেমি ও তার 2 ডেপুটি নিহত হয়েছেন। এই ঘটনাকে ইরান জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে জানায়, ইসরায়েলকে আর বাসযোগ্য থাকতে দেয়া হবে না। হাইফার রিফাইনারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জানায়, তাদের মূল লক্ষ্য ইসরায়েলের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো। এদিকে ইরানের ক্রমবর্ধমান হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে ইসরায়েলিরা। এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনকে সহযোগিতা করতে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিটস। এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, ইহুদি রাষ্ট্রটিকে সহযোগিতা করলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে। এদিকে সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্য কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জাহিদুল আলম, ATN বাংলা। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সে বিষয়টিও প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চকোলেট। আওয়ামী লীগের গত 16 বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। সে মারা গেছে সেটাও জানছি না, লাশও পাইনি। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তির পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামিক দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে।
এত রক্তপাতের পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই আর, বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল্ট প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। কমিশন করতে পারে, বলতে পারে আপনাকে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনমুখী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের অধীর আগ্রহের অপেক্ষা করছে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন। এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলোতে সংস্কার হবে। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্তের আলোকে সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেই রকম কার্যক্রম আপনারা নেবেন এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সালাউদ্দিন আহমেদ দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে অন্তর্বর্তী সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পালিয়ে আছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে।